নর্থ সিকিম, মেঘের দেশ, পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক স্বপ্নের জায়গা, যেখানে রাস্তা মানে অ্যাডভেঞ্চার আর প্রতিটা মোড়েই নতুন সৌন্দর্য। আজ আমরা চলেছি উত্তর সিকিমের সেই অসাধারণ যাত্রায়, যেখানের মেন আকর্ষণ লাচুং লাচেন আর বরফে ঢাকা গুরুদম্মার লেক। চলো ঘুরে দেখি সেই নর্থ সিকিমের জায়গাটা। এই নর্থ সিকিমের জার্নিটাতে আমি আমার অভিজ্ঞতাটি তোমাদের সাথে শেয়ার করব। এই 2026-এ মার্চ মাসে আমি কিভাবে নর্থ সিকিম ঘুরেছি সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। নর্থ সিকিম যেতে কি কি লাগবে, গাড়ি ভাড়া কিভাবে বুক করবে, আর প্যাকেজ কস্ট তোমাদের কি হবে, কোথায় থাকবে, কতদিনে ট্যুর বেস্ট হবে, বেস্ট টাইম কখন হবে নর্থ সিকিমের জন্য, বাচ্চা বা বয়স্ক মানুষ যেতে পারবে কিনা, সেখানে খাবার দাবার কেমন পাবে, নেটওয়ার্ক থাকবে কিনা, টোটাল খরচ কত হবে, সেই সমস্ত কিছু আমার এই জার্নিতে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো তাহলে আমি কিভাবে নর্থ সিকিম ঘুরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। নর্থ সিকিমের গুরুদম্বার লেক দেখার ইচ্ছা বহুদিনের, সেই সুপ্ত ইচ্ছে পূরণ করার জন্য হঠাৎ করে প্ল্যান, মানে আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না আমাদের, আমরা তৎকালে টিকিট বুক করেই যাই। প্রথমে জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা আসানসোল আসি, এবং সে আসানসোল থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাই বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমান থেকে আমাদের মেন ট্রেন যেটা যাবে এনজিপি। এই ট্রেনটার নাম হচ্ছে দার্জিলিং মেল, যেটা রাত্রি 11টা 27 টাইম এবং পৌঁছাবে পরের দিন সকালে 7টা 50 মিনিটে। সকাল সকাল এনজিপিতে নেমে গেলে খুবই সুবিধা হয় গ্যাংটক পৌঁছে যাওয়ার জন্য। সকাল সকাল মানে 8টার মধ্যে আমরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে চা খেয়ে কিছু জলখাবার খেয়ে আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এবারে আমাদের নতুন একটা অভিজ্ঞতা করার ইচ্ছে, সেটা হচ্ছে বাস জার্নি। তাই একটু সময় নষ্ট না করে এনজিপি স্টেশনের সামনে হোটেলে কিছু জলখাবার খেয়ে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার জন্য আমরা সিকিম সরকারের বাস সার্ভিস নিয়েছিলাম, যেটা অনলাইনে টিকিট বুক করা হয়েছিল। এবার আমরা এনজিপি স্টেশন থেকে অটো করে চলে গেছিলাম এসএনটি বাস স্টপের উদ্দেশ্যে, আর আমাদের অটো ভাড়া লেগেছিল 200 টাকা। এবার আমরা পৌঁছে গেলাম এসএনটি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে দেখো বাসের ওপরে সমস্ত বড় লাগেজ গুলো তোলা হচ্ছে, আর তোমরা চাইলে অনলাইনেও টিকিট বুক করতে পারো, আবার এখানে এসে টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারো। এখানে পার হেড ভাড়া ছিল 240 টাকা করে, মানে এনজিপি এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার জন্য 240 টাকা করে ভাড়া ছিল পার হেড। একেবারে অন্যরকম অভিজ্ঞতা, বাসে করে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা। সেবক ফরেস্ট এবং তিস্তা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। মোটামুটি 4.5-5 ঘন্টা জার্নির পর অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম গ্যাংটকে। এখানে আমরা নামলাম লালবাজার ওভারব্রিজের ওপর, কারণ এখান থেকে একেবারে সামনে আমাদের এই যে হোটেলটা, হোটেল তিস্তা রঙ্গিত। এর আগেও আমরা এখানে এসে থেকেছি। এবার তোমাদের সাথে শেয়ার করব চলো কিভাবে আমরা নর্থ সিকিমটা ঘুরবো। এটা ছিল আমাদের গ্যাংটকের হোটেলের রুম। এই রুমের কস্ট বলতে এখানে খাওয়া দাওয়া এবং থাকা পার হেড, মানে একদিনে এক একজনের 850-900 মতো লেগেছিল। গ্যাংটক থেকে শুরু হয়ে যায় আমাদের এক একজনের পার হেডের হিসাব, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর 2 টাইম চা মিলে এক একজনের 850-900 মতো লাগে। পাহাড়ে কিন্তু হালকা ভারী যাই বৃষ্টিপাতই হোক, লাইন কিন্তু একেবারে অফ হয়ে যায়। সেদিন কিন্তু বৃষ্টিটা বেশ জোরেই শুরু হয়েছিল। গিয়ে আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল, কারণ পৌঁছতে পৌঁছতে ফ্রেশ হতে হতে আমাদের অনেকখানি সময় লেগেছিল, কারণ সেখানে লাইনও ছিল না, গিজারও অন হচ্ছিল না। গ্যাংটকের হোটেলে সেদিন আমাদের লাঞ্চে ছিল ডাল ভাত, বাঁধাকপির তরকারি, মাছ, আর ছিল সাথে স্যালাড। এরপর সন্ধ্যাবেলায় চা খেয়ে হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম এমজি মার্গের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গ্যাংটকের সবচেয়ে ফেমাস জায়গা এমজি মার্গ মার্কেট। এই জায়গাটা না দেখলে গ্যাংটকের ট্যুর একদমই কমপ্লিট হয় না। এখানে তোমরা সবকিছুই পেয়ে যাবে, ওয়ার্ম জ্যাকেট, উলেন ড্রেস, স্টাইলিশ শুজ, ব্যাগ, কি না নেই এখানে। আর আছে ফেমাস ফেমাস ফুডের রেস্টুরেন্ট, যেখানে মোমো, তিব্বতিয়ান ফুড, চাউমিন, কফি শপ, সমস্ত কিছু।
এমজি মার্গের সবচেয়ে বড় জিনিস হলো এখানে কোনো গাড়ি চলে না, পুরো জায়গাটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। পুরো রাতে লাইটে অ্যাম্বিয়েন্সটা একেবারে অসাম। এমজি মার্গ এসে মনটা একেবারে যেন খুশি খুশি হয়ে যায়। এখানে হেঁটে হেঁটেই যেন পুরো সময়টাই পেরিয়ে যায়। অপূর্ব সুন্দর জায়গাটা। সেদিন রাতে ডিনারে ছিল ভাত, ডাল, একটা সবজি আর ছিল চিকেন। কারণ এখানে রাতে রুটির এখন খুবই প্রবলেম চলছে, কারণ গ্যাসের সমস্যার জন্য এখানে দুবেলা করে ভাতই দেওয়া হচ্ছে। আজ হলো আমাদের ট্যুরের সেকেন্ড দিন। বাস রেডি হয়ে গেছি, প্রচুর ঠান্ডা। আমরা এখন গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে এবার লাচেনের উদ্দেশ্যে এবার রওনা দেবো। গাড়ি আমাদের 8:30 টাইম ছিল, এখন 8:50 মতো হয়ে গেছে, দেরিও হয়ে গেছে অনেকটা। চলো, গাড়ি চলে এসছে আমাদের। আগামী পুরো ট্যুরটাতে এই গাড়িটা আমাদের সাথে থাকবে। আজ থেকে আমাদের নর্থ সিকিমের যাত্রা শুরু। যাচ্ছি আমরা এখন লাচেনের উদ্দেশ্যে। আমরা এখন ফার্স্ট ভিউ পয়েন্ট দেখতে নামলাম। এখানে সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখো, অপূর্ব দৃশ্য। তারা তোমাদের দেখায়। এখন আছি আমরা নর্থ সিকিমের একদম আইকনিক জায়গা সেভেন সিস্টার ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসটা পাহাড়ের উপর থেকে একসাথে 7টা আলাদা আলাদা ধারা হয়ে নিচের দিকে নেমে আসে, তাই একে বলা হয় সেভেন সিস্টার ওয়াটারফলস। অনেকেই বলে এই নামটা এসেছে নর্থ ইস্ট ইন্ডিয়া এর সেভেন সিস্টার স্টেট থেকে। এই জায়গাটা মূলত নেচারের নিজের তৈরি সৌন্দর্য। বর্ষাকালে পাহাড়ের উপর থেকে জমে থাকা জল একসাথে নেমে এসে এই ওয়াটারফলসটা তৈরি করেছে। এই ওয়াটারফলসটার আসল রূপ দেখতে চাইলে জুন থেকে সেপ্টেম্বরে বেস্ট টাইম। গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার পথে লাচেং এর রুটে এই ওয়াটারফলসটা পড়ে। এটা একটা পারফেক্ট ফটো স্টপ পয়েন্ট। নর্থ সিকিম যাওয়ার পথে আমরা এখন এসে দাঁড়ালাম মাঙ্গানে। মাঙ্গান হলো নর্থ সিকিম জেলার হেডকোয়ার্টার। গ্যাংটক থেকে এর দূরত্ব 65 কিলোমিটার। নর্থ সিকিম যাওয়ার পথে মাঙ্গান একটা মেজর স্টপ পয়েন্ট। এখানে ট্যুরিস্টরা ব্রেক নেয়, রিফ্রেশ হয় এবং তারপর লাচুং বা লাচেন যাওয়ার দিকে রওনা দেয়। আমরাও এখানে কিছু দাঁড়ালাম, কিছু স্ন্যাক্স, কিছু বিস্কিট কিনলাম, আর আমাদের ড্রাইভারও এখানে তেল ভরিয়ে নিল গাড়িতে। এবং খাওয়া দাওয়াটা আমরা এখানেই দুপুরে সেরে নিয়েছিলাম। মাঙ্গানে আমাদের খাওয়া দাওয়াটা হলো, আর আমাদের প্যাকেজের মধ্যেই কিন্তু এই খাওয়া দাওয়াটা ইনক্লুড ছিল। এখানে আমরা খেতে বসছি, এরিয়াটা বিশাল বড়। এখানে থালি সিস্টেম করাই আছে, ভাত, চাটনি, ফুলকপি, আলু তরকারি, ডিম আর ডাল। এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। এখন আমরা মাঙ্গান পার করে নর্থ সিকিমের দিকে এগোচ্ছি। আমরা এখন যে টানেলটা পেরোচ্ছি এর নাম হচ্ছে থিং টানেল। এর লেন্থ হচ্ছে 1.5 কিলোমিটার। মাঙ্গান থেকে লাচুং বা লাচেন যাওয়ার পথে তিস্তা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় এই টানেলটা পড়ে। এই টানেলটা বানানোর কারণ, আগে এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল। ল্যান্ডস্লাইড, রোড ব্লকেজ, এই সমস্যাগুলো কমানোর জন্য বিআরও এই টানেলটা তৈরি করেছে। লাচুং বা লাচেন যাওয়ার জন্য যে রোডটা পড়ে সেই রোডের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একদিকে পাহাড়, অন্যদিকে খাদ, তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। একেবারে পুরো ট্যুরটা ছিল আমাদের পুরো অ্যাডভেঞ্চার পূর্ণ। আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাব সেই ব্রিজটার নাম হচ্ছে উত্তর সিকিমের তারামচু ব্রিজ। 2023 সালে ব্যাপক বৃষ্টি ও বন্যার ফলে এই ব্রিজটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর বিআরওর দ্বারা এই ব্রিজটি আবার পুনর্নির্মাণ করা হয়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই ব্রিজটা আবার রিওপেন করা হয়, যা যোগাযোগ ব্যবস্থাকে সচ্ছল করে। এই ব্রিজটাতে অ্যাট এ টাইম একটা গাড়ি যাওয়ারই অনুমতি আছে। দারুণ লাগছে, আর পেছনে ওই টপে আছে বরফ, ওই যে। নর্থ সিকিমের এই জার্নিটা আমাদের কোনো ট্রাভেল এজেন্সির দ্বারা হয়নি। যেহেতু গ্যাংটকের হোটেলে এর আগেও আমরা গিয়ে থেকেছিলাম, সেজন্য আমরা যাওয়ার আগে গ্যাংটকের হোটেলের সাথে যোগাযোগ করি। এনজিপি থেকে গ্যাংটকে 1 নাইট, তারপর লাচেন লাচুংয়ে 3 নাইট 4 ডেজ এবং লাচেন লাচুং থেকে ফিরে এসে গ্যাংটকে 1 নাইট। মানে আমাদের টোটাল ট্যুর ছিল 5 নাইট 6 ডেজের। টোটাল ট্যুর কস্ট ছিল পার হেড 8,700 করে। আমাদের এই সমস্ত ট্যুরটা গ্যাংটকের হোটেল থেকে ঠিক হয়েছিল। তিনি আমাদের জন্য গাড়িও করে দিয়েছিলেন এবং লাচুং লাচেনের হোমস্টেও ঠিক করে দিয়েছিলেন। গ্যাংটকের হোটেলের নাম্বার আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা চাইলে গ্যাংটকের হোটেলের সাথেও যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা ড্রাইভারের সাথেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। তোমরা ড্রাইভারের সাথে যোগাযোগ করেও নর্থ সিকিমের ট্যুরটা ফাইনাল করতে পারো। এবার চলে এসেছি আমরা লাচেনে। লাচেনের এটাই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটার নাম হলো লাসার ভ্যালি।
আর তোমরা দেখতেই পাচ্ছ হোমস্টের রুমগুলো ছিল খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর সন্ধেবেলায় পৌঁছানোর জন্য আমরা গিয়েই পেয়ে গেছিলাম গরম গরম চা, যা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এখন লাচেনে আছি। লাচেনের টেম্পারেচার এখন -6। লাচেনের হোটেলে এসে জানতে পারি যে এখানে হোমস্টেতেও তোমরা ডাইরেক্ট ফোন করেও এখানে হোটেল বুক করতে পারো। আমার ভিডিওতে লাচেনের হোটেলের নাম্বারও দেয়া থাকবে, তোমরা চাইলে লাচেনের হোটেলের সাথেও ডিরেক্ট যোগাযোগ করে নিতে পারো। লাচেনে গিয়ে এই হোমস্টের মেন আকর্ষণ ছিল আমার কাছে তাদের এই খাবার এরিয়াটা। দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে তারা সাজিয়েছে, ডেকোরেট করেছে, পুরো কিচেনটা এত সুন্দর, অপূর্ব সুন্দর। ইনি হলেন লাচেনের হোটেলের মালকিন। প্রত্যেকটা হোমস্টের মেন বিশেষত্ব হচ্ছে তারা নিজেদের হাতে রান্না করে সবাইকে পরিবেশন করে। সেদিন রাতে ডিনারে ছিল গরম গরম আটার রুটি, ফুলকপি আলুর সবজি, গরম গরম ডাল, অমলেট আর তাদের হাতের তৈরি নিজেদের বাড়ির আচার। এই হোমস্টের কস্ট পার হেড পার পার্সন 700 থেকে 1000-এর মধ্যে। তার মধ্যে চা, লাঞ্চ আর ডিনার তো থাকবেই, কিন্তু ব্রেকফাস্টে রুটি তেমন ভাবে হয় না। তোমাদের আগেই বললাম ব্রেকফাস্টে তাদের রুটি তেমন হয় না, তাই সকালে ছিল ম্যাগি আর চা। এইটা হচ্ছে সকালের লাচেনের ভিউ। দেখতে পাচ্ছ পাহাড়ে পুরো বরফ জমে আছে গাছগুলোতে, অপূর্ব সুন্দর দৃশ্য। আজ আমরা লাচেন থেকে চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আজকের দিনটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা উত্তর সিকিমের মেন আকর্ষণ দেখতে যাব, সেটা হচ্ছে কুর্দম্মার লেক, যা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড আছে। এবার তোমাদের বলি এক্সট্রা কিছু কষ্টের কথা, কারণ গুরুদম্মার লেক যাওয়ার পথে কালা পাথর বলে একটা ভিউ পয়েন্ট পড়ে, যেটা আমাদের প্যাকেজের সাথে ছিল না। দুটো ভিউ পয়েন্ট, একটা হচ্ছে কালা পাথর, নেক্সট হচ্ছে জিরো পয়েন্ট। এই দুটো আলাদা করে দেখার জন্য আমরা যেহেতু দুটো কাপল গেছিলাম, পার কাপেলে 3500 করে, মানে টোটাল 7000 টাকা আমরা ড্রাইভারকে দিয়েছিলাম। সেই 7000 টাকায় আমরা আরো দুটো পয়েন্ট দেখেছিলাম। কালাপাত্থার ভিউ পয়েন্ট নর্থ সিকিমের গুরুদম্মার লেক যাওয়ার আগেই পড়ে। এর উচ্চতা প্রায় 15,000 ফিট থেকে 15,500 ফিটের মতো। এখানে অক্সিজেন অনেক কম, ঠান্ডা খুব বেশি থাকে। এই জায়গাটা প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে। হাতগুলো পুরো একদম রেড হয়ে গেছে আর জমে গেছে হাতগুলো পুরো। পিছনের ভিউটা দেখো একবার, জাস্ট মানে অসাধারণ। এটা হচ্ছে কালা পাথর। এই ঠোঁট নাক একদম জ্বলছে পুরো জমে গেছে। ওই দিকটা চীন, ওই দিকটা চীন, ওই দিকটা, আর এটা বলছে ইন্ডিয়ার দিক, মানে কালা পাথর সাইডটা, কালা পাথরের এই দিকটা, কালা পাথরের এই দিকটা হচ্ছে ইন্ডিয়ার দিক, আর ওই দিকের দিকটা চীনের দিক। এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা যাচ্ছে গুরুদম্বার লেকের দিকে। রাস্তার দুধারে বরফের চাদরে মোড়া। এবারে বলি আমাদের কি কি ডকুমেন্টস লেগেছিল। প্রথমেই বলি আধার কার্ড কিন্তু এই নর্থ সিকিমের জন্য ভ্যালিড নয়। লাগবে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, সাথে 4 থেকে 5 কপি ফটো নিতে পারো। আমাদের সাথে যেহেতু 3 আর 4 বছরের দুটো বাচ্চা ছিল, তাদের লেগেছিল বার্থ সার্টিফিকেটটা আর সাথে ফটো। আমরা যেহেতু গ্যাংটকের হোটেলের সাথে যোগাযোগ করে ট্যুর প্ল্যান করেছিলাম, তাই প্রথমেই আমরা হোয়াটসঅ্যাপে আমাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিয়েছিলাম, সাথে শুধু অরিজিনাল ডকুমেন্টস আর ফটোকপিগুলো রেখেছিলাম। আবারও বলছি, পারমিটের জন্য কিন্তু নর্থ সিকিমের आधार कार्ड वैलिड নয়। वो वाइट दिख रहा है ना, हाँ बस वही इंडिया है। जितना तो इंडिया खत्म उसी बात में। রাস্তার একদিকে দেখো বরফ আছে, অন্যদিকে দেখো মরুভূমির মতো লাগছে, কারণ এটাকে বলছে স্লোপ ওরিয়েন্টেশন। কারণ সাউথ ফেসিং স্লোপের দিকে বেশি সূর্যের আলো পড়ায় সেখানে বরফ কিন্তু কম, আর নর্থ ফেসিং দিকে সূর্যের আলোটা কম পড়ছে বলে সেখানে বরফ জমছে বেশি। গুরুদম্বার লেকের হাওয়াটা এতটাই মারাত্মক থাকে যে সেখানে 5 থেকে 10 মিনিটের বেশি দাঁড়ানো সম্ভব না। আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি যে সেখানে অক্সিজেনের সমস্যা হয়, কিন্তু আমাদের তেমন একটা অক্সিজেনের সমস্যা হয়নি, কারণ সেখানে খুব সাবধানে ধীরে সুস্থে হাঁটাচলা করতে হবে, দৌড়ানো তো একেবারেই যাবে না। কিন্তু আমরা সাথে অক্সিজেনের ক্যান ক্যারি করেছিলাম, সাথে করেছিলাম পপকর্ন আর কর্পূর।
বাচ্চা বা বয়স্কদের তেমন অসুবিধা হয় কিনা। আমাদের সাথে দুটো বাচ্চা ছিল, একজনের বয়স 3 বছর, একজনের বয়স 4 বছর। গুরুদাম্মা লেকে গিয়েও সেই দুই বাচ্চারও কোনো রকমের অক্সিজেনের প্রবলেম হয়নি। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে তাদেরকে কিন্তু গাড়ি থেকে বের করা কোনো রকমই যাবে না, তাদেরকে কিন্তু গাড়ির মধ্যেই রাখতে হবে, কারণ বাইরের মারাত্মক হাওয়াটা তারা সহ্য নাও করতে পারে। এতটা উচ্চতার জন্য আর এতটা ঠান্ডার জন্য বয়স্ক মানুষদের সমস্যা কিন্তু একটু হতেই পারে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম গুরুদম্মার লেক, যা নর্থ সিকিমের মেন আকর্ষণ। এর উচ্চতা প্রায় 17,800 ফিট। এটা পৃথিবীর অন্যতম হাইয়েস্ট লেক। গ্যাংটক থেকে যদি বলো, এর দূরত্ব হচ্ছে 180 কিলোমিটারের মতো। সময় লাগবে গ্যাংটক থেকে 7 থেকে 9 ঘন্টা। লাচেন থেকে এর দূরত্ব হচ্ছে 65 থেকে 70 কিলোমিটারের মতো। সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। সার্থক হাত সত্যি পুরো বরফ হয়ে যাচ্ছে। গরম হ্যাঁ, ক্যামেরা ঠিক হাত করে পুরো চালাতে বরফ। পারছি না। আর ফটো তোলা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না। এটা নিয়ে দাঁড়িয়ে গেছে, কখন লাগবে কাজে জানি না। তো পুরো ফ্রিজ হয়ে গেছে হাত। হাতগুলো কিন্তু গুরুদম্মা লেক দেখা সার্থক, সত্যি কথা। ঘুরিয়ে দেখিয়ে দাও সবাইকে। চলো সবাইকে ঘুরিয়ে দেখি যাবো। গুরুদম্মার লেক থেকে চায়না বর্ডার একেবারে কাছে, প্রায় 5 থেকে 10 কিলোমিটারের মধ্যেই। বর্ডার এরিয়ার জন্য এখানে আর্মি ক্যাম্প এখানে চিরস্থায়ী। গুরুদম্মার লেকের একটা ইন্টারেস্টিং পার্ট হলো, এই লেকের এক অংশ সবসময় আনফ্রোজেনই থাকে। এর কারণ হলো, ওই অংশে ওয়াটার মুভমেন্টটা বেশি, সানলাইট ডাইরেক্ট পড়ছে, তাই পুরোটা ফ্রোজেন হচ্ছে না। শীতকালে এই গুরুদম্মা লেকের টেম্পারেচার থাকে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে -20 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালে থাকে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে -5 ডিগ্রি সেলসিয়াস। নর্থ সিকিম যাওয়ার জন্য বেস্ট টাইম যদি বলো, তাহলে আমরা গেছিলাম 2026-এর মার্চ মাসে, ওই ধরো 17-18 তারিখ নাগাদ। ওই সময় আমরা স্নোফল থেকে শুরু করে বরফ সমস্তটা একসাথে পেয়েছি, তার সাথে বৃষ্টিও হালকা হালকা পেয়েছি। আমাদের জন্য এই টাইমটা একেবারে বেস্ট ছিল। নেটওয়ার্কের কথা যদি বলো, সেখানে নেটওয়ার্ক একেবারে না পাওয়ারই মতো। যদি জিও সিম থাকে, নেটওয়ার্ক একেবারেই থাকে না। আর যদি এয়ারটেলের সিম থাকে, তাহলে মাঝে মাঝে কোথাও কোথাও নেটওয়ার্ক পেলেও পেতে পারো, কিন্তু নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হওয়ারই মতো। আমরা যে সময় গেছিলাম, সে সময় স্নোফল ব্যাপকভাবে হওয়ার জন্য সেখানে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাই নেটওয়ার্ক মোটামুটি 2-3 দিনের জন্য বিচ্ছিন্ন ছিল। গুরুদম্মার লেক থেকে ফিরে এসে সেদিনের লাঞ্চটা আমাদের লাচেনের হোটেলেই ছিল। সেদিনের লাচেনের হোটেলে চেক আউট করে আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। লাঞ্চে সেদিন ছিল ডাল ভাত, গরম গরম একটা ভাজা আর চিকেন। শেষমেশ অনেকটা জার্নি করার পর মোটামুটি 47 থেকে 50 কিলোমিটার দূরত্ব লাচেন থেকে লাচুংয়ের, আমরা এসে পৌঁছালাম লাচুংয়ের হোটেলে। এটা কোনো হোমস্টে ছিল না, এটা হোটেল ছিল। হোটেলের নাম ছিল দি খিমসার। এই সময় স্নোফলের জন্য আর ভারী বৃষ্টির জন্য লাচুংয়ের পুরো জায়গাতেই কারেন্ট পুরো অফ ছিল। সেই দিন রাতে আমাদের লাচুংয়ের হোটেলে ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, ফুলকপির তরকারি আর ছিল ডিমের কারি। এইটা ছিল দেখো আমাদের লাচুংয়ের হোটেল থেকে ভিউ পয়েন্ট, অপূর্ব সুন্দর দৃশ্য, পুরো পাহাড়টা বরফে মোড়া। লাচুংয়ের হোটেলে সেদিন ব্রেকফাস্টে ছিল আমাদের জ্যাম পাউরুটি, সাথে ছিল গরম গরম চা আর ছিল ম্যাগি। এখন লাচুংয়ের টেম্পারেচার -6, ওই জন্য হাতগুলো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আজ আমরা যাচ্ছি নর্থ সিকিমের আরো ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে জিরো পয়েন্ট আর ইয়ংথাম ভ্যালি। এই রাস্তাটা হচ্ছে ইয়ংথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা। প্রথমে আমরা জিরো পয়েন্ট যাব এবং ফেরার পথে ইয়ংথাম ভ্যালিতে দাঁড়াবো। যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে তোমরা নাস্তাও করতে পারো, আবার গামবুটও ওখান থেকেই ভাড়া করা যায়। স্নোতে নামার জন্য গামবুট সবাই এখান থেকে রেন্টে নিয়ে যাচ্ছে। গামবুটের জন্য রেন্ট ছিল 100 টাকা করে, আর আমরা এখানে পাউরুটি খেয়েছিলাম। 2 পিস ডিমের পাউরুটি 70 টাকা করেছিল। যত উপরের দিকে যাওয়া যাবে, জিনিসপত্রের দাম কিন্তু ততই বাড়তে থাকবে। রাস্তায় যেতে যেতে আমরা মিনি সিল্ক রুটের দর্শনও পাই। এই রাস্তাটা দেখো পুরোপুরি সিল্ক রুটের মতো। নর্থ সিকিমের আরেকটা আকর্ষণীয় জায়গা জিরো পয়েন্ট। আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। এই জিরো পয়েন্টের হাইট হচ্ছে 15,300 ফিট। লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটারের মতো। চারিদিকে শুধু বরফ আর বরফ, হোয়াইট ডেজার্টের মতো ফিল আসছে। স্নো মাউন্টেনে ভরা চারিদিকটা, অপূর্ব সুন্দর দৃশ্য। এই জায়গাটার নাম জিরো পয়েন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে রোড শেষ হয়ে যাচ্ছে। এরপর থেকে সাধারণ মানুষের আর কোনো এন্ট্রি নেই।
জিরো পয়েন্ট দেখার পর ফেরার পথে আমরা যাব ইয়ংথাং ভ্যালিতে। নর্থ সিকিমের আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে ইয়ংথাং ভ্যালি, যার ডিস্টেন্স হচ্ছে লাচুং থেকে প্রায় 25 কিলোমিটারের মতো। এর হাইট হচ্ছে 11,800 ফিট। ইয়ংথাং ভ্যালিকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ সিকিম। এই ভ্যালির মধ্যে প্রচুর ফুলের সমাবেশ দেখা যায় একসাথে, রোডোডেন্ড্রন ফুল, আরো বিভিন্ন কালারফুল ফুল, যেন মনে হয় বিভিন্ন রঙের যেন কার্পেট বিছানো আছে। এপ্রিল থেকে জুন মাস হচ্ছে এই ফুলের সিজন, যেই সময় প্রচুর ফুল দেখা যায়। বেগুনি রঙের প্রিমুলা ফুলে এই ইয়ংথাং ভ্যালি পুরো বেগুনি রং ধারণ করে এপ্রিল জুন মাসে। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো বরফে ঢাকা থাকে। ফিরে এসে আমাদের লাচুংয়ের হোটেলের লাঞ্চে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ডাল আর ছিল অমলেট। সন্ধ্যাবেলা একই প্রবলেমই চলছিল, কারেন্ট একেবারে অফ ছিল, তাই মোমবাতির আলোতে সন্ধ্যাবেলা চা। কারেন্টের সাথে সাথে এখানে গ্যাসেরও প্রবলেম চলছিল প্রচুর, তাই দুবেলা করেই ভাতেরই আইটেম দেওয়া হচ্ছিল। রাতে ডিনারেও ছিল ভাত, আলুর একটা সবজি, তার সাথে ছিল চিকেন কষা। আজ আমরা লাচুংয়ের হোটেল থেকে চেক আউট করে যাব গ্যাংটক। লাচুংয়ের হোটেলে আজ আমাদের ব্রেকফাস্টে ছিল চা, ম্যাগি আর সাথে ছিল জ্যাম পাউরুটি। লাচুং থেকে বেরিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা ছিল গ্যাংটকের হোটেলে। সেখানে আমাদের দুপুরের লাঞ্চে ছিল গরম গরম ভাত, মাছের ঝোল আর ছিল বাঁধাকপির তরকারি আর ডাল। তোমরা চাইলে সন্ধ্যাবেলায় একবার এমজি মার্গের উদ্দেশ্যেও ঘুরে আসতে পারো। সেখানে যদি তোমাদের কিছু কেনাকাটি করার থাকে, বা সেখানে লালবাজার মার্কেটে প্রচুর জিনিস পাওয়া যায়, সেখান থেকেও তোমরা কেনাকাটিটা সেরে নিতে পারো। গ্যাংটকের হোটেলে সেদিন রাতের ডিনারে ছিল আমাদের ভাত, ডিম, সয়াবিনের তরকারি, আর এই মাংসটা আমরা আলাদা করে কিনে পরে রান্না করিয়েছিলাম। আজ আমাদের এনজিপি থেকে ট্রেন আছে, তাই সকালবেলার ব্রেকফাস্টে ছিল আমাদের ডিম পাউরুটি আর সস, আর সাথে ছিল চা। সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করা হয়, কিন্তু আমাদের ট্রেন যেহেতু এনজিপি থেকে রাত 10টার সময়, তাই আমরা দুপুরে 1টার সময় বাস ধরার জন্য গ্যাংটকের হোটেল থেকে লাঞ্চ করে সেখান থেকে বেরোই। এই লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। দুপুরে 1টার সময় খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম গ্যাংটকে এসএনটি বাস স্টপে। সেখান থেকে আমাদের বাস ছিল 1:30টার সময়। এসএনটি বাস স্টপ থেকে বাস ছাড়ার পর বাস কিন্তু ব্রেক নেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ায়। এনজিপি ঢোকার আগেও এরকমই একটা স্টপেজে বাস দাঁড়িয়েছিল, সেখানে আমরা চা খেয়েছিলাম। গ্যাংটক থেকে আমরা সিকিম গভর্নমেন্টের বাসে করে এনজিপি আসি। 1:30-এর বাসটাই ছিল লাস্ট সরকারি বাস এনজিপি আসার জন্য। আমরা এনজিপিতে এসে এসএনটি বাস স্ট্যান্ডের ক্যান্টিনে আমাদের রাতের ডিনারটা সেরে ফেলি। সেখানে আমরা ফ্রাইড রাইস, চিকেন আর ভাতের থালি নিয়ে নিয়েছিলাম। চলে এসছি আমরা এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 10টায়। আমাদের ট্রেনটার নাম ছিল নিউ জলপাইগুড়ি চেন্নাই। চলো এবার আমাদের 5 দিনের ট্যুর প্ল্যানটা শর্টে আলোচনা করে নিই। নর্থ সিকিম প্যাকেজ কস্ট গ্যাংটক টু গ্যাংটক 8,700 ফর 5 nights 6 days. First night Gangtok, 1 night Gyeongsang, 2 night Lachung and 1 night Gangtok. আমাদের 4 জনের ট্যুর প্যাকেজ 10,450 পার হেড, মানে 8,700 প্যাকেজ প্লাস 1,750 ফর 0 পয়েন্ট অ্যান্ড কালাপাত্থার। এবারে বলি, যদি গ্রুপে বেশি জন মানে 6 থেকে 8 জন থাকে, তাহলে প্যাকেজ কস্ট অনেকটাই কম হবে। সেক্ষেত্রে পার হেড কস্ট 6,500 থেকে 7,000 মতো হবে, আর 0 পয়েন্ট কালাপাত্থার 1,000 থেকে 1,200 মতো হবে। এবারে বলি আমাদের মিড মার্চে 2026-এ পার হেডের খরচা কেমন হয়েছে। এটা ছিল আমাদের প্যাকেজের বাইরের কস্ট, মানে এক্সক্লুডিং প্যাকেজ। এই ধরো আমাদের রেল ফেয়ার, তারপরে বাস ফেয়ার, অটো ভাড়া, তারপর হোটেল, ট্যাক্সি ভাড়া সমস্তটা নিয়ে আমাদের প্যাকেজ কস্ট সমস্তটা নিয়ে আমাদের পার হেডের হিসাবে এই নর্থ সিকিমের ট্যুর কস্ট পড়েছে 13,770 করে। 2026-এর মার্চে ঘোরা আমার এই নর্থ সিকিমের অভিজ্ঞতাটি তোমাদের সাথে শেয়ার করলাম। নর্থ সিকিমের ভ্রমণটি সত্যি ভাগ্যের ব্যাপার। বহুদিনের সুপ্ত ইচ্ছা আজ আমার পূর্ণ হয়েছে। এই ছিল আমার নর্থ সিকিমের ট্যুর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে তাহলে নেক্সট ব্লগে। বাই।